অষ্টম শ্রেণীর ভূগোল ক্লাসে আজ আমি পড়াবো অগ্নুদ্গম সম্পর্কে। অগ্নুদ্গমের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে ভলক্যানিজম। তোমাদেরকে প্রথমেই জানতে হবে তাহলে ভলক্যানিজম কি, ভলক্যানো কি, আর ভলক্যানিক মাউন্টেন কাকে বলে। ভলক্যানিজম হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া যার মাধ্যমে ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহকারে প্রচণ্ড জোরে, আবার কখনো কখনো হতে পারে যে ধীর অথবা শান্তভাবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে। এই যে বেরিয়ে আসার পদ্ধতি তাকেই বলা হচ্ছে অগ্নুদ্গম। আর অগ্নুদ্গমের ফলে যে ভূমিরূপের সৃষ্টি হয় সেটা শঙ্কু বা গম্বুজাকার, তাকে বলা হয় আগ্নেয়গিরি। শঙ্কু বা গম্বুজাকার যে ভূমিরূপের সৃষ্টি হয় বা যেখান থেকে অগ্নুৎপাত হয় তাকেই বলা হয় আগ্নেয়গিরি। আর দীর্ঘদিন ধরে যখন অগ্নুদ্গম চলতে থাকে তখন অগ্নুদ্গমের ফলে যে আগ্নেয় পদার্থ ফাটল মারফত গহ্বরের থেকে বাইরের দিকে বেরিয়ে আসে তা দীর্ঘদিন ধরে ভূপৃষ্ঠের ওপরে জমা হয় এবং জমা হতে হতে শঙ্কু আকৃতির যখন পর্বতের রূপ নেয় তখন সেই পর্বতটিকে বলা হয় আগ্নেয় পর্বত। যেহেতু আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে এই পর্বতের সৃষ্টি হচ্ছে তাই এই আগ্নেয় পর্বতকে বলা হয় সঞ্চয়জাত পর্বত। পৃথিবীতে এরকম অসংখ্য সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত রয়েছে, যেমন হচ্ছে জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার কাকাতুয়া প্রভৃতি হলো এই জাতীয় আগ্নেয় পর্বতের উদাহরণ। আর ইংরাজিতে যদি বলা হয় তাহলে তোমাদের জানতে হবে যে ভলক্যানো কি। তাহলে ভলক্যানো ইজ অ্যান ওপেনিং ইন দ্য কাস্ট অফ দ্য আর্থ connected by a conduit to an underlying magma chamber from which molten lava, volcanic gases, steam and pyroclastic material are ejected। তাহলে কি কি বললাম, ম্যাগমা চেম্বার থেকে যখন মোল্টেন লাভা, ভলক্যানিক গ্যাসেস, স্টিম, পাইরোক্লাস্টিক মেটিরিয়ালস ইজেক্টেড হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ভলক্যানো। আর যে প্রসেসে এই ভলক্যানিক অ্যাক্টিভিটিটা হচ্ছে সেই প্রসেসটাকে বলা হচ্ছে অগ্নুদ্গম বা বলা হয় ভলক্যানিজম। আর দীর্ঘদিন ধরে ভলক্যানিজম হওয়ার ফলে যে কনিক্যাল শেপের ল্যান্ডফর্ম তৈরি হয়, যখন সেটা যার হাইটটা মাউন্টেনের বৈশিষ্ট্যগুলিকে বা ক্যারেক্টারিস্টিক্সগুলোকে কভার করে তখন সেই মাউন্টেনটাকে বলা হবে যে সঞ্চয়জাত পর্বত বা বলা যায় ভলক্যানিক মাউন্টেন। ঠিক আছে। এই ভলক্যানিক মাউন্টেনের যেহেতু ভলক্যানিক মাউন্টেনগুলো ডিপোজিশনের ফলে সৃষ্টি হয় তাদের এইগুলো হচ্ছে এক জাতীয় ডিপোজিশনাল ল্যান্ডফর্ম। আর এদের উদাহরণ বা এক্সাম্পল কি বললাম, জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, তারপরে হচ্ছে ব্যারেন ইন ইন্ডিয়া, ক্রাকাতোয়া ইন ইন্দোনেশিয়া, এগুলো হচ্ছে এই ভলক্যানোর কিছু এক্সাম্পল। এবার আমি তোমাদেরকে বলবো যে ভলক্যানোটা যখন তৈরি হয় তখন তার তিনটে পার্ট রয়েছে। একটা হচ্ছে ম্যাগমা চেম্বার বা বলা যায় ম্যাগমা প্রকোষ্ঠ, যেখান থেকে ম্যাগমাটা বেরিয়ে আসে, ম্যাগমাটা যেখানে জমা থাকে বা অ্যাকুমুলেট করা থাকে, অ্যাস্থেনোস্ফিয়ারে যে চেম্বারের মধ্যে ম্যাগমাটা থাকে তাকে বলা হয় ম্যাগমা প্রকোষ্ঠ বা ম্যাগমা চেম্বার। যে ছিদ্র পথ দিয়ে বা যে প্যাসেজটা দিয়ে ম্যাগমাটা বেরিয়ে আসে ঊর্ধ্বমুখে বা উপরের দিকে ভূপৃষ্ঠের দিকে আর্থ সারফেসের দিকে, সেই প্যাসেজটাকে বলা হয় ম্যাগমা গ্রিবা বাংলায়, বা ইংরাজিতে বলা হয় যাকে ভেন্ট। ঠিক আছে। আর যে ওপেনিংটা থাকে যেখান থেকে ম্যাগমাটা বেরিয়ে আসছে ভূপৃষ্ঠের ওপরে, সেই ওপেনিংটাকে বলা হয় ক্র্যাটার। ঠিক আছে। বা বলা যায় বাংলায় বলা হয় জ্বালামুখ। দ্য ফানেল শেপড বেসিন সারাউন্ডিং দ্য ভেন্ট অ্যাট দ্য সামিট অফ আ ভলক্যানো or on its flanks is known as crater। তাহলে ক্র্যাটারটা হচ্ছে একদম ওপরের খোলা মুখটা, যেটাকে বাংলায় বলা হয় জ্বালামুখ, যেখান থেকে লাভা বেরিয়ে আসে, যে ছিদ্র পথ দিয়ে বেরিয়ে আসে, যে নালী পথটা রয়েছে তাকে বলা হয় ম্যাগমা গ্রিবা বা বলা হয় ভেন্ট।
যে প্যাসেজটা, আর যেখানে ম্যাগমাটা জমা থাকে, যেখান থেকে ম্যাগমাটা উঠে আসছে, সেই ম্যাগমার গহ্বর বলা হয় বা ম্যাগমা প্রকোষ্ঠ বলা হয়, বা ইংরাজিতে তাকে বলা হয় ম্যাগমা চেম্বার। তাহলে এই তিনটে পার্ট নিয়ে হচ্ছে একটা ভলক্যানো। এবার এই ভলক্যানিক অ্যাক্টিভিটিগুলো কেন হয় বা ভলক্যানিজম কেন হয় সে সম্পর্কে আমাদের জানতে হবে। এই ভলক্যানিক অ্যাক্টিভিটি কেন হয় তার মেন যদি প্রধান একটাই কারণ বলা হয় তাহলে সেটা হচ্ছে জিওটেকটনিক অ্যাক্টিভিটি। জিওটেকটনিক অ্যাক্টিভিটি বা বাংলায় ভূগাঠনিক প্রক্রিয়ার কারণেই কিন্তু এই অগ্নুদ্গম বা ভলক্যানিজমটা হয়ে থাকে। এবার জিওটেকটনিক অ্যাক্টিভিটিটা কি, এটা কিন্তু আমি আগের দিন প্লেট টেকটনিক বোঝানোর সময় বলেছিলাম যে ইন্টারনাল কিছু সোর্সের কারণে বা ভূ অভ্যন্তরীণ কিছু কারণে যখন আর্থ ক্রাস্ট বা ভূত্বক কোথাও কনস্ট্রাক্ট হয় বা তার গঠন ক্রিয়া চালাতে থাকে, কনস্ট্রাকশন হয়, কোথাও ডিস্ট্রাকশন হয়, তার নিজেদের যে কাজগুলো চলতে থাকে, তখন সেই ধরনের অ্যাক্টিভিটিগুলো যা ইন্টারনাল ফোর্সেসের কারণে হয় তাকেই বলা হয় ভূগাঠনিক প্রক্রিয়া। আর এই মূল জিওটেকটনিক অ্যাক্টিভিটির কারণেই কিন্তু অগ্নুদ্গমটা হয়ে থাকে। তবে শুধু যে অগ্নুদ্গম হয় জিওটেকটনিক অ্যাক্টিভিটির কারণে তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে যা তোমাদের বইতে পরবর্তী ক্ষেত্রে দেখো 11 নম্বর পেজে বা 11 পেজে তোমাদের ছকের আকারে একটা দেয়া হয়েছে, সেটা এবার বলবো। ভূপৃষ্ঠের উপরিভাগে আমরা বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখতে পাই। এই ভূমিরূপগুলি সবই যে অন্তর্জাত শক্তির ফলেই গঠিত হচ্ছে বা ইন্টারনাল ফোর্সেসের কারণেই গঠিত হচ্ছে তা কিন্তু নয়। এখানে দেখো ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া বলে একটা ছক করা হয়েছে। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগে যত ধরনের ভূমিরূপ রয়েছে, সেটা ভঙ্গিল পর্বত হতে পারে, সেটা স্তূপ পর্বত হতে পারে, সমভূমি হতে পারে, মালভূমি হতে পারে, সামুদ্রিক খাত হতে পারে, এই বিভিন্ন ধরনের ভূমিরূপগুলির উৎপত্তির ক্ষেত্রে প্রধানত দু ধরনের শক্তি ক্রিয়াশীল হয়। একটা হচ্ছে অন্তর্জাত শক্তি, একটা হচ্ছে বহির্জাত শক্তি, বলা যায় এন্ডোজেনাস ফোর্সেস, আর একটা হচ্ছে এক্সোজেনাস ফোর্সেস। ঠিক আছে, এবার এন্ডোজেনাস ফোর্সেস বা ইন্টারনাল ফোর্সেস যেগুলো রয়েছে সেগুলো কি কি? এন্ডোজেনাস মানে হচ্ছে যেটা ভূ অভ্যন্তরের ভেতর থেকে আসছে, ইন্টারনাল ফোর্সেস অর্থাৎ বিনিথ দ্য আর্থ সারফেস ইট কামস আউট। সেই ফোর্সেসগুলো যখন ভূ অভ্যন্তর থেকে আসছে এবং ভূপৃষ্ঠের ওপরে ভূমির পরিবর্তন ঘটাচ্ছে, সেগুলো হচ্ছে অন্তর্জাত শক্তি। এটার আবার দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দীর্ঘ সময়ব্যাপী কার্যকর প্রক্রিয়া, আর একটা হচ্ছে কম সময়ব্যাপী আকস্মিক প্রক্রিয়া। অর্থাৎ একটা লং টার্মে এফেক্টেড হয় অন্তর্জাত শক্তি, যেটা লং টাইম নেয়, কিন্তু অনেকটা সময় নেয় এবং তার যে ক্রিয়া প্রক্রিয়া সেগুলো আমাদের বোধগম্য হয় না। হয়তো হাজার বছর, লক্ষ বছরের ব্যবধানে তার ফলে যে ভূমিরূপটা গঠিত হয়েছে সেটা আমরা ধীরে ধীরে গবেষণার মাধ্যমে প্রকাশিত হয়। আর কম সময়ব্যাপী আকস্মিক প্রক্রিয়া হচ্ছে শর্ট ডিউরেশনে হচ্ছে, আর সাডেনলি যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ সকালবেলা পেপারে খবরে আমরা জানতে পাচ্ছি যে গতকাল রাত্রি থেকে ব্যারেন দ্বীপে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। তাহলে ওইটা হঠাৎ করে শুরু হলো, খুব শর্ট টাইম ডিউরেশনের মধ্যে, যখন খুব কম সময়ের মধ্যে হঠাৎ করে যে ঘটনাগুলো ভূ অভ্যন্তর থেকে ক্রিয়া করে এবং ভূমির রূপের পরিবর্তন ঘটায়, সেটি হচ্ছে কম সময়ব্যাপী আকস্মিক প্রক্রিয়া। এবার দীর্ঘ সময়ব্যাপী যে কার্যকরী প্রক্রিয়া তার দুটো ভাগ আছে, একটা হচ্ছে কম্প্রেশন, একটা হচ্ছে টেনশন। অর্থাৎ একটা হচ্ছে পরস্পরমুখী প্রক্রিয়া অর্থাৎ চাপ, আর একটা টেনশন হচ্ছে যেটা হচ্ছে পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া, অর্থাৎ হচ্ছে যার ফলে চ্যুতি, স্তূপ, পর্বত এগুলো গঠিত হয়। ঠিক আছে, যেহেতু নেই এখন ডিটেলে অত জানার দরকার নেই, শুধু একটা মনে রাখবে যে দীর্ঘ সময়ব্যাপী কার্যকর প্রক্রিয়া বা লং ডিউরেশনে যেটা হচ্ছে তার দুটো ভাগ, একটা হচ্ছে কম্প্রেশন, একটা হচ্ছে টেনশন। অর্থাৎ একটা হচ্ছে চাপ, আর বাংলায় একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে টান। ঠিক আছে, আর কম সময়ব্যাপী আকস্মিক প্রক্রিয়া যেটা রয়েছে তার দুটো ভাগ, একটা হচ্ছে অগ্ন্যুদ্গম
আর একটা হচ্ছে ভূমিকম্প। অগ্নুদ্গম যেটা আমরা পড়ছি এখন আজকের চ্যাপ্টারটা, অর্থাৎ ভলক্যানিজম যেটা রয়েছে সেটাও হঠাৎ করে হয় এবং খুব শর্ট ডিউরেশনে হয়, খুব কম সময়ের মধ্যে এটা শুরু হয়ে যায়। আর ভূমিকম্পটাও তাই, অর্থাৎ আর্থকোয়েকটাও তাই, যেটা আগে থেকে প্রেডিক্ট করা যায় না যে ভূমিকম্প কোথাও হতে পারে। হঠাৎ যে মুহূর্তে যখন হয় তখনই কিন্তু ভূমিকম্পটা বোঝা যায় বা আর্থকোয়েকটা বোঝা যায়, সাডেনলি হয়। ঠিক আছে। আর বহির্জাত শক্তি রয়েছে, তাহলে এগুলো ভেতর থেকে ক্রিয়াশীল হচ্ছে, আর বাইরে থেকে কিছু যেটাকে বলা হয় এক্সোজেনাস ফোর্সেস, যেটা এক্সটার্নালি ভূপৃষ্ঠের ওপর ক্রিয়া করে এবং তাদের অ্যাক্টিভিটিগুলো দেখা যায়। তার ফলে কিন্তু ল্যান্ডফর্মের অনেক চেঞ্জেস আসতে পারে এবং তার জন্য যে এজেন্টগুলো কাজ করে বা যে শক্তিগুলো ক্রিয়া করে বহির্জাত শক্তি হিসেবে, তার মধ্যে রয়েছে যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ইংরাজিতে যাকে বলা হয় দ্য ওয়ার্ক অফ রিভার, ওয়ার্ক অফ উইন্ড, গ্লেসিয়ার, সি ওয়েভ। এরা কি করে, ভূমির ওপরে থেকে ক্রিয়া করে এবং তাদের অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যায় এবং ভূমির রূপের পরিবর্তন ঘটে। কোথাও ইরোশন হয় বা ক্ষয়কার্য হয়, কোথাও ডিপোজিশন হয় বা সঞ্চয় কার্য হয়। যেখানে ইরোশন হয় সেখানে ভূমি ক্রমাগত অবনমিত হয় বা নিচের দিকে যায়, নেমে যায়, তাদের হাইটটা ধীরে ধীরে কমতে থাকে, রিডিউস করে। আর যেখানে ডিপোজিশন হয় বা সঞ্চয় কার্য হয় সেখানে ধীরে 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 ভূমির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পায় বা তাদের হাইটটা ক্রমাগত হাই হয়। ঠিক আছে। তাহলে এই হচ্ছে ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াগুলো। এই অগ্নুদ্গম যেটা আমরা পড়ছি ভলক্যানিজম, সেটা একটা ইন্টারনাল প্রসেস বা এন্ডোজেনাস প্রসেস। এটা হচ্ছে সাডেনলি হয়, এটা শর্ট টাইম ডিউরেশনে হয়, এটা তোমাদেরকে জানতে হবে। আর এর মূল কারণ হচ্ছে জিওটেকটনিক অ্যাক্টিভিটি বা ভূগাঠনিক প্রক্রিয়া। এবার যদি প্রশ্ন দেয় যে ভলক্যানিক অ্যাক্টিভিটি কেন হয় বা অগ্নুদ্গমের ভলক্যানিজমের কজেসগুলো কী কী, কারণগুলো কী কী, তাহলে তুমি এইগুলোকে যদি 3 নাম্বার বা 4 নাম্বারের মতো করে লিখতে হয় তাহলে এখান থেকেই তোমরা পয়েন্ট করে করে আলাদা করেও বার করে নিতে পারো। কেমনভাবে করতে পারো, যেমন ধরো 1 নাম্বার পয়েন্টে দেবে যে আমরা জানি ভূ অভ্যন্তরে যত যাওয়া যায় গ্র্যাজুয়ালি টেম্পারেচারটা কী করে, ইনক্রিজ করে, বৃদ্ধি পায়। এবং এইভাবে টেম্পারেচার বৃদ্ধি পেতে পেতে, অর্থাৎ রেটটা কীরকম, 32 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে টেম্পারেচার বৃদ্ধি পায়। এইভাবে টেম্পারেচার বৃদ্ধি পেতে পেতে অ্যাস্থেনোস্ফিয়ারে যখন যায় তখন রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস কিছু বলেছিলাম যে ইলমেনাইট, ড্রোনাইট, এইগুলো থাকার জন্য এদের ডেপথের অনুযায়ী যতটা টেম্পারেচার হওয়ার কথা তার থেকে বেশি টেম্পারেচার হয়ে যায়। সেই জন্য এই অঞ্চলটাতে কি হয় না, যে পদার্থগুলো রয়েছে, যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো গলিত অবস্থায়, সান্দ্র অবস্থায়, অ্যাডিসিভ অবস্থায় চলে আসে, লিকুইড ফর্মে থাকে এবং লিকুইড ফর্মে থাকার কারণে তারা সবসময়ই ভূপৃষ্ঠ থেকে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে। যখনই কোথাও কোনো দুর্বল অংশ পায় তখনই সেটা কিন্তু বেরিয়ে আসে। তাহলে এটা একটা কারণ বলবে যে গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন টেম্পারেচার অ্যাকর্ডিং টু ইটস ডেপথ তাহলে কি হচ্ছে, টেম্পারেচারটা যেহেতু বাড়ছে সেই জন্য মোল্টেন মেটেরিয়ালগুলো বাড়ছে এবং মোল্টেন মেটেরিয়াল যত বাড়ছে, গলিত পদার্থের পরিমাণ যত বাড়ছে, তারা বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে। এটা একটা কারণ। দ্বিতীয় বলতে পারো যে ম্যাগমাগুলো যত নিচের দিকে যখন রয়েছে তখন কি হচ্ছে, একটা চাপে রয়েছে। ঠিক আছে। এবার চাপে থাকার কারণে চাপ বৃদ্ধির ফলে তার গলনাঙ্কটাও বেড়ে যায়, সেই জন্য সান্দ্র বা চটচটে অবস্থায় থাকে। কোনো কারণে প্রেসার, ধরো ভূপৃষ্ঠের ওপরে ইরোশন হলো বা ক্ষয়কার্য হলো, কোনো একটা জায়গায় ওপরের পদার্থগুলো অপসারিত হয়ে গেল, তাহলে কি হবে, ভূ অভ্যন্তরে তার চাপটা কমে যাবে। এবার চাপটা কমে গেলেই তখন কি হবে, তার গলনাঙ্কটা কি হবে, আবার হ্রাস পেয়ে যাবে। আর গলনাঙ্ক হ্রাস পেয়ে পদার্থটা গলিত পরিমাণটা বেড়ে যাবে, আর গলিত পদার্থের পরিমাণটা যদি বেড়ে যায় তখন তা বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে, বা যখন বেরিয়ে আসার চেষ্টা করে ক্রমাগত ওপরের দিকে উঠছে, তখনও ধীরে ধীরে যত ওপরে উঠছে তত তার প্রেসারটা রিলিজ হচ্ছে, রিডাকশন হচ্ছে। প্রেসার যখন কমছে তখন তার মেল্টিং পয়েন্ট যেটা, সেটাও কি হচ্ছে, রিডিউস হচ্ছে, লোয়ার হচ্ছে। লোয়ার হওয়ার কারণে কি হচ্ছে, তখন কিন্তু তার অপোজিট ডিরেকশনে বা ভূপৃষ্ঠের ওপরের দিকে আসতে চেষ্টা করছে। এটাও একটা কারণ। তৃতীয় কারণটা কি,
অনেক সময় ভূপৃষ্ঠের জল ভূ অভ্যন্তর পর্যন্ত চলে যায়, আর ভূ অভ্যন্তর অবধি যদি চলে যায়, ভূ অভ্যন্তরেও কিছু নিজস্ব গ্যাসও থাকে, আর জলটাও তাপের কারণে গ্যাসিয়াস ফর্মে চলে আসে, ভেপার হয়ে যায়, তখন কি করে তারা চাপ দেয় ভূপৃষ্ঠের ওপরে, এবং তারা কি করে ভূপৃষ্ঠকে ফাটিয়ে, ভূত্বককে ফাটিয়ে ওপরের দিকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। তাহলে এইভাবে 3টে পয়েন্ট করতে পারো, যে ভূ অভ্যন্তরে যত যাওয়া যায় 32 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বৃদ্ধি পায়, আর তাপমাত্রা বৃদ্ধির কারণে গলিত পদার্থের পরিমাণ বাড়ে, আর এই গলিত পদার্থগুলো বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। দ্বিতীয় কারণ কি বললাম, যে ভূ অভ্যন্তরে যখন থাকে ওই গলিত পদার্থগুলো, তখন তার চাপের পরিমাণও যেহেতু বৃদ্ধি পায়, সেই জন্য গলনাঙ্ক বেশি থাকে, অর্থাৎ ওই তাপে তারা বেরিয়ে আসতে পারে না, সান্দ্র বা চটচটে অবস্থায় থাকে। কোনো কারণে যদি চাপটা রিলিজ করে বা কমে যায়, সেক্ষেত্রে তার গলনাঙ্কটাও কমে যায়, ওটা আরও বেশি তরল হয়ে যায়, বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে। আর তৃতীয় কারণটা বললাম, যে যে জল ভূপৃষ্ঠের ওপরিস্থ জল যদি কোনো কারণে ভূ অভ্যন্তর অবধি চলে যায়, তাহলে ভূ অভ্যন্তরে তাপের কারণে তা যদি ভেপারের রূপ নেয় বা জলীয় বাষ্পের রূপ নেয়, তাহলে সেই ভেপারটা বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে, এবং তার ফলেও কিন্তু ভূত্বককে ফাটিয়ে অগ্নুদ্গম ঘটে থাকে। তাহলে তিনভাবে, এইভাবে 3টে কারণ হিসাবে ব্যাখ্যা করবে। এবার অগ্নুদ্গমটা হচ্ছে কিভাবে, তোমাদের এখানে বইয়ে আবার ওই রকম করেই দেয়া রয়েছে একসাথে, যেটা আমি পয়েন্ট করে বললাম, ঠিক আছে। এখানে 3টে শর্ট কোয়েশ্চেন পড়বে, যেমন হোয়াট ইজ ম্যাগমা, ম্যাগমা কাকে বলে, হোয়াট ইজ লাভা, লাভা কাকে বলে, আর মেল্টিং পয়েন্ট কি বা গলনাঙ্ক কি, ঠিক আছে। আর আরেকটা পড়তে পারো যে ওই রেটটা কিভাবে, টেম্পারেচার কিভাবে ইনক্রিজ করছে অ্যাকর্ডিং টু ডেপথ, সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে শর্ট কোয়েশ্চেনের জন্য, ঠিক আছে। যদি বলা হয় ম্যাগমা কাকে বলে, ম্যাগমা হচ্ছে ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে বলা হয় ম্যাগমা। যতক্ষণ আগ্নেয় পদার্থটা ভূ অভ্যন্তরে থাকবে তখন তাকে বলা হচ্ছে ম্যাগমা। যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে ওই গলিত পদার্থটা, তখন তাকে বলা হবে লাভা। তাহলে ম্যাগমা কি লাভা কি তোমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে। যখন ইজেক্টেড হচ্ছে ম্যাগমাটা, তখন সেটা হয়ে যাচ্ছে লাভা, আর নতুবা সেটা থাকছে কি ম্যাগমা নামেই চিহ্নিত করা হচ্ছে। তাহলে অগ্নুদ্গমটা এইভাবে হচ্ছে। এবার আমরা পড়ব আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ সম্পর্কে। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি প্রধানত 3 ধরনের হয়ে থাকে। এবার সক্রিয়তাটা কি না, অন দ্য বেসিস অফ পিরিয়ডিসিটি, অর্থাৎ কতক্ষণ ধরে আগ্নেয়গিরি থেকে অগ্নুদ্গম হচ্ছে, তার বেসিসে ভলক্যানোকে 3 ভাগে ভাগ করা হয়। অ্যাক্টিভ ভলক্যানো বা বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি, ডরম্যান্ট ভলক্যানো বা বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি, আর এক্সটিংক্ট ভলক্যানোস বা বলা হয় মৃত আগ্নেয়গিরি। এবার অ্যাক্টিভ ভলক্যানোস গুলো কাকে বলে, volcanoes which constantly eject lava, gases, ashes, cinder etc. are known as active volcanoes. কনস্ট্যান্টলি ইজেক্ট করবে লাভা, অর্থাৎ ক্রমাগত অনবরত দীর্ঘদিন ধরে যখন কোনো ভলক্যানো থেকে লাভা, গ্যাস, ছাই, ভস্ম এগুলো বেরিয়ে আসবে, তখন সেই ভলক্যানোকে বলা হয় সক্রিয় ভলক্যানো বা সক্রিয় আগ্নেয়গিরি বা বলা হয় অ্যাক্টিভ ভলক্যানো। এরকম অ্যাক্টিভ ভলক্যানোর উদাহরণ হচ্ছে যেমন স্ট্রোম্বলি আগ্নেয়গিরি, যেটাকে বলা হয় লাইট হাউস অব দ্য মেডিটেরেনিয়ান সি, অর্থাৎ ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ। কি বলা হয়, ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বা লাইট হাউস অব দ্য মেডিটেরেনিয়ান সি, যেখানে সব সময় একটা আলোর আভা কিন্তু দেখা যায়, এটা অ্যাক্টিভ ভলক্যানোর উদাহরণ। এবার ডরম্যান্ট ভলক্যানোস, a volcano which although not extinct has not been known to erupt within historic time. The Vesuvius volcano is one of the best examples of dormant volcano, যেটা ইরাপ্টেড হয়েছিল ফার্স্ট ইন 79 এডি। তারপরে এটা কিন্তু অনেক দিন, প্রায় 1550 ইয়ার্স কোনো কিছু এর থেকে ইরাপশন দেখা যায়নি। হঠাৎ করে সাডেনলি এটা আবার ইরাপ্ট করতে শুরু করে 1631 এডিতে, ঠিক আছে। তারপরে দীর্ঘদিন ধরে কখনো বন্ধ থেকেছে, কখনো অগ্নুদ্গম হয়েছে, এইভাবে 1929-এও দেখা গেছে এই অগ্নুদ্গম হয়েছে। তাহলে এই ভিসুভিয়াসকে বলা হয় একটা ডরম্যান্ট ভলক্যানোর
গুরুত্বপূর্ণ উদাহরণ। এছাড়াও কিলিমাঞ্জারো হচ্ছে একটা এক্সাম্পল অফ ডরম্যান্ট ভলক্যানো, অর্থাৎ সুপ্ত মানে কি ঘুমন্ত অবস্থায় আছে। কিছুদিন এখান থেকে অগ্নুদ্গম হয়, তারপরে দীর্ঘদিন অগ্নুদ্গম বন্ধ থাকে, আবার হঠাৎ করে কোনো এক সময় হয়তো অগ্নুদ্গম শুরু হবে। এই রকম আগ্নেয়গিরিকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। ক্রাকাতোয়া আগ্নেয়গিরিও কিন্তু এই ধরনের সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। এবার বলবো মৃত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরি কি না, এ ভলক্যানো দ্যাট ফাংশনড ইন দ্য ডিস্টেন্ট জিওলজিক্যাল পাস্ট and the remains of which occur in an area where there is no longer any active volcanicity is known as an extinct volcano। যেটাতে বহুদিন আগে হয়তো অগ্নুদ্গম হয়েছিল, সেই কারণেই ওই আগ্নেয়গিরির অবশিষ্টাংশ থেকে গেছে, কিন্তু ভবিষ্যতে ওই আগ্নেয়গিরি থেকে আর অগ্নুদ্গম হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই ধরনের আগ্নেয়গিরিকে বলা হয় মৃত আগ্নেয়গিরি বা বলা হয় এক্সটিংক্ট ভলক্যানো। এবার মৃত আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে, যেমন মৃত আগ্নেয়গিরির উদাহরণ এখানে বলা হচ্ছে ভারতের ব্যারেন আগ্নেয়গিরিকে অনেক সময় মৃত বলে ধরে নেওয়া হয়েছিল, কারণ অনেক দিন সেখানে অগ্নুদ্গম হয়নি। 1852-তে অগ্নুদ্গম লাস্ট হয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে 1991-এ সেখানে আবার অগ্নুদ্গম হয়েছে, তার মানে সেটা সুপ্ত হয়ে গেল, তার মানে সুপ্ত অবস্থায় ছিল। আর মৃত আগ্নেয়গিরির উদাহরণ এই মুহূর্তে যেমন এই মুহূর্তে তো এখনও কিছু দেখতে সেরকমভাবে এক্সাম্পল বইতেও এরকম করে নেই, কিন্তু তবুও ধরা হচ্ছে। যেমন স্কটল্যান্ডের এডিনবার্গ, এখানে একটি আগ্নেয়গিরি রয়েছে যেটাকে এখন মৃত বলে ধরে নেওয়া হচ্ছে, কিন্তু ভবিষ্যতে বহুদিন আগে এখানে অগ্নুদ্গম হয়েছিল, কিন্তু এখন আর অগ্নুদ্গম হয়নি বা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেটাকে মৃত আগ্নেয়গিরি বলে ধরে নেওয়া হচ্ছে। এই ধরনের আগ্নেয়গিরিগুলি মৃত বহুদিন, প্রায় 50 বছর, 100 বছর বা 200 বছর মতো অগ্নুদ্গম হয় না, তাই তাকে মৃত বলে ধরা হয়। কিন্তু ভূ অভ্যন্তরে ধরো কোনো কারণে যদি চাপ বৃদ্ধি পায়, তাহলে ম্যাগমা বেরিয়ে আসার যদি চেষ্টা করে, সেরকম যদি জায়গা না পায় কঠিন ভূত্বককে ফাটিয়ে বেরিয়ে আসতে, সেক্ষেত্রেও কিন্তু কখনো কখনো এক্সটিংক্ট ভলক্যানোগুলো কিন্তু এক্সপ্লোসিভ রূপ নিতে পারে, কিন্তু দীর্ঘদিনের বিচারে এটাকে মৃত বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, এবার পৃথিবীর কোথায় কোথায় এই আগ্নেয়গিরিগুলি দেখা যায়? তাহলে পৃথিবীর সাধারণত যে সমস্ত অঞ্চলে আগ্নেয়গিরি দেখা যায় সেগুলো হচ্ছে প্লেট বাউন্ডারি জোন। প্লেট বাউন্ডারি জোনগুলোতে মেনলি এই ভলক্যানোগুলো অবস্থান করে। যেমন হচ্ছে প্রশান্ত মহাসাগরের চারপাশে, প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে যেমন আমেরিকান প্লেট রয়েছে, আর পশ্চিম দিকে রয়েছে ইন্দো অস্ট্রেলীয় প্লেট এবং ইউরেশীয় প্লেট। এই ইন্দো অস্ট্রেলীয় ইউরেশীয় প্লেট বরাবর, এদিকে আমেরিকান প্লেট বরাবর যে প্লেট বাউন্ডারিটা রয়েছে প্যাসিফিক ওশেনকে ঘিরে, সেই অঞ্চলে পৃথিবীর প্রায় 70%-এর ওপর আগ্নেয়গিরি এখানে অবস্থান করছে, যেটাকে প্যাসিফিক রিং অফ ফায়ার বলা হয় বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। এছাড়াও মিড আটলান্টিক ওশেন রিজ যেখানে রয়েছে, মধ্য আটলান্টিক শৈলশিরা, সেখানেও কিন্তু আগ্নেয়গিরিগুলি অবস্থান করছে। এইভাবে মেন প্লেট বাউন্ডারি জোনগুলোতেই সক্রিয় আগ্নেয়গিরি অবস্থান করছে, এবং আগ্নেয়গিরিগুলি সাধারণত ভূত্বকের দুর্বল অংশ বা ফাটল অংশগুলোকে ঘিরে অবস্থান করছে। মেনলি দুটো বলবে, প্যাসিফিক রিং অফ ফায়ার, মিড আটলান্টিক ওশেন রিজ, এই দুটো জায়গায় রয়েছে। তাছাড়াও যেমন অস্ট্রেলিয়ার পূর্ব দিকে, অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে, যেখানে ইন্দোনেশিয়ার যে ছোট ছোট দ্বীপগুলো রয়েছে, জাভা, বর্নিও, সুমাত্রা, ওই অঞ্চলগুলোতেও কিন্তু প্রচুর আগ্নেয়গিরি দেখা যায়। বা এদিকে তোমার ভূমধ্য সাগরের চারিপার্শ্বস্থ অঞ্চলে, তারপরে স্যান অ্যান্ড্রিয়াস যে ফল্টটা রয়েছে, সেই ফল্ট অঞ্চলে কিন্তু এই আগ্নেয়গিরির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এখানে তোমাদের দুটো আর জিনিস উল্লেখ করেছে বইতে, আ
পা হো হো। আটা কি? হচ্ছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে এক ধরনের গাঢ় সান্দ্র লাভা নির্গত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় একে বলা হয়। এই লাভাটি প্রকৃতিগতভাবে অত্যন্ত হাইলি ডেন্স এবং প্রচণ্ড চটচটে অ্যাডহেসিভ বলে বেশি দূর প্রবাহিত হতে পারে না। আর হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলি থেকে যে পাতলা লাভা বেরিয়ে আসে তা বহু দূর প্রবাহিত হতে পারে। হাওয়াই দ্বীপের ভাষায় একে পা হো হো বলা হয়। এই পাতলা লাভাটার কারণে তারা অনেক দূর হাওয়ার দ্বারা উড়ে যায় এবং জমাট বাঁধতে অনেক দ্রুত জমাট বাঁধে, কিন্তু হচ্ছে অনেকটা দূর অবধি সহজেই গড়িয়ে যেতে পারে। সেই কারণে এটা বাতাসে দ্বারা প্রবাহিত হয়, একে পা হো হো বলা হয়। তাহলে এই অবধি তোমাদের বইতে রয়েছে, 13 পাতা অবধি আজকে আমার পড়ানো হলো। তোমরা বইটাকে একবার করে রিডিং পড়ে নেবে পড়াটা শোনার সঙ্গে সঙ্গে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।